প্রায় 140 ফুট উঁচু বিশাল আকৃতির মূর্তি পাহাড়ের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মূর্তির ঠিক পেছনে আছে 272টি সিঁড়ি। সিঁড়িগুলো অতিক্রম করলেই দেখা মিলবে অন্যরকম এক জগৎ, যা আপনার চিন্তাধারাকেও হার মানাবে। কেবল কারে চড়ে ঠান্ডার মেঘের পাহাড় পাড়ি দিয়ে চলে যাব ভূপৃষ্ঠ থেকে প্রায় 5910 ফুট উঁচুতে এক পাহাড়ে, যেখানে প্রবেশ করলে দেখা মিলবে অন্যরকম এক রঙিন দুনিয়ার। এই দুনিয়াটিকে কেউ কেউ আবার মালয়েশিয়ার লাস ভেগাসও বলে, যেখানে আপনার জন্য থাকছে ভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। খাওয়া দাওয়ার জন্য রয়েছে অগণিত রেস্টুরেন্ট, টাকা উড়ানোর জন্য রয়েছে ক্যাসিনো এবং থাকার জন্য আছে দুনিয়ার সব থেকে অধিক রুম বিশিষ্ট হোটেল। তো চলুন ভিউয়ার্স, এবারের মালয়েশিয়ার ট্রিপে ভিন্ন কিছুর অভিজ্ঞতা আমাদের সাথে সাক্ষী হবেন। এবারের মূল ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমাদের মালয়েশিয়াতে দ্বিতীয় দিন চলছে। আর আজকে আমরা চলে যাব দুইটা প্লেস মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত দেখতে। একটা হচ্ছে গ্র্যান্টিং হাইল্যান্ড আর একটা হচ্ছে বাতু ক্যাফ। তো প্রথমে আমরা বাতু ক্যাফে যাব, এরপর গ্র্যান্টিং হাইল্যান্ডে যাব। এরপর এসে আপনাদের টুইন টাওয়ারের যে পেট্রোনাস টুইন টাওয়ার, মালয়েশিয়ার সবচেয়ে পপুলার যে জায়গাটা, আপনারা নেটে সার্চ দিলে যে ছবিটা দেখতে পান মালয়েশিয়ার, সেই জায়গাটা যাব। বিকালের থেকে রাত পর্যন্ত ওইখানেই কাটাবো। বিকালের সৌন্দর্য এবং রাতের যে লাইটিং সৌন্দর্য দুটাই আপনাদের দেখাবো। তো আমাদের গাড়ি সকাল 8টা বাজে হোটেলের সামনে চলে এসেছে। আমরা এখন ওই যে সবাই ব্রেকফাস্ট কিনে নিচ্ছে, রোল টোল বা আপনার শর্মা, এগুলো গাড়িতে বসে খেতে খেতে তারপর আমরা চলে যাব আমাদের পয়েন্টে, কারণ হাতে সময় নাই। আমরা এই 8 ঘন্টার জন্য গাড়িটা ভাড়া করেছি। 8 ঘন্টার মধ্যে আমাদের সবগুলো প্লেস ঘুরে আবার হোটেলের দিকে নামিয়ে দিবে। আমাদের হোটেলটা একদম টাইম স্কোয়ারের পাশে, প্যাভিলিয়ন দেখবেন যে এই যে লেখা হচ্ছে প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়নের মোড়টার মধ্যেই বুকিত বিতানের। এবং এখান থেকে আপনি ইন্ডিয়ান খাবারের হোটেল, চাইনিজ আইটেম বা চাইনিজদের এরিয়া, তো সব জায়গায় যেতে পারবেন। এমন একটা পয়েন্ট যেখান থেকে আপনার সব কিছু করতে পারবেন। সারা রাত্র এই এরিয়া দিয়ে, এই রাস্তাটা দিয়েই মানুষের জমজমাট থাকে, ভিড় থাকে। এই যে এগুলো সব হচ্ছে স্পা। একটু ওই যে সকাল হইতে না হয়তো খুলে যাবো, মানুষকে ডাকাডাকি শুরু করবো। সবচেয়ে বেশি হইতেছে কি স্পার দোকানদার ভাই, ক্যাটালগুলো দ্বারা থাকে। আপনার রাস্তাটা যাবেন, জোর করে এক একটা করে ধরা দিব বা মাসাজ, তাই মাসাজ চিল্লাতে শুরু করবো। ওই জিনিসটা চমৎকার লাগে। ভিডিও ক্লিপসে যেতে আপনাদের দেখাবো যে কী কী করে। তো এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে। কালকে রাত্রে তো গিয়েছিলাম একটা এখান থেকে যারা শপিং মলে, তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে আমি মনে হয় কোনো মোতালেব প্লাজা যে বলে না ঢাকায় মোবাইল ফোন অ্যাক্সেসরিজের জন্য বেস্ট, মনে হয় ওইখানে চলে এসেছি। কারণ সবগুলো হচ্ছে বাংলাদেশি ভাই দাদা। গেছি পরে আঙুল চেহারা দেখাই, আরে বাংলাদেশ থেকে আসছেন ভাই, আসেন আসেন আমার দোকান আসেন ভাই। ঢাকা থেকে আমি বলতেছি আসেন, ঢাকার লোক নাকি আপনি, মানে এমনভাবে ডাকাডাকি। তো অবাক লাগছে ভাই, কিনা আসছে একটা বিদেশের জায়গায়, এই জায়গায় এরকম গুলিস্তানের মতন অবস্থাকে। বাট কিছু করার নাই, সবই বাংলাদেশি, সবই দখল করে রাখছে বাংলাদেশি, ইন্ডিয়া, এই আশেপাশে। আর হচ্ছে চায়না, 30% হচ্ছে চাইনিজ। তো এইখানে আসলে এগুলো দেখাই পাবে। সকাল সকাল শাকিল ভাই কালকে অনেক পরিশ্রম করছে, অনেক আড়াআড়ি করছে, অনেক জায়গায় গেছিলো ট্যুরে, কালকে রাত পর্যন্ত ঘুরছে। এখন ওই যে শর্মা অর্ডার করছে, শর্মা হইতেছে। সকাল 8:30 বাজে এখন, আর আমরা অলরেডি রওনা দিয়েছি বাতু ক্যাফের উদ্দেশ্যে। এখন যে রাস্তাটা ক্রস করছি এটাই হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের বুকিত বিতান। এই প্রাণবন্ত জায়গাটাকে ঘিরেই আসলে সব কিছু। এখানে আছে শপিং মল, স্ট্রিট ফুড, ক্যাফে, রেস্টুরেন্ট, বার বা নাইট লাইফের অসাধারণ মিলন মেলা এখানে দেখতে পারবেন। এখান থেকে মূলত আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে। একটি কথা বলতে গেলে, যদি আপনারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে বাংলাদেশি মানুষদের কাছে সবার প্রথমে যে নামটি আসে সেটা হচ্ছে মালয়েশিয়া। কারণ বর্তমানে মালয়েশিয়ার ভিসা খুব ইজিলি পাওয়া যাচ্ছে, আর যার কারণে এই দেশে ভ্রমণ চাহিদাটা তুঙ্গে রয়েছে। শুধু বাংলাদেশি নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট প্রতি বছরই মালয়েশিয়া ভ্রমণে আসে। বিশ্বের
অন্যতম উন্নত দেশের মধ্যে একটি হওয়াতে মালয়েশিয়াতে কিন্তু ট্যুরিস্টদের আকর্ষণের শীর্ষে থাকে। পাশাপাশি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশ থেকে কম নয়। পাহাড়, সমুদ্র, দ্বীপ, প্রাচীন নির্দেশক, আধুনিক শহর এবং সবকিছু মিলে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে মালয়েশিয়া। হাজার হাজার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেশ কিছু স্থান আছে যেগুলোতে না গেলেই নয়। তার মধ্যে একটি হচ্ছে বাতু কেভ, আর সেটাতেই আমরা এখন যাচ্ছি। দেখুন এখানকার রাস্তাঘাট আসলে কতটা সুন্দর। মালয়েশিয়ার রাস্তাঘাট, হাইওয়ে আর এখানকার এক্সপ্রেসওয়েগুলো সত্যিই প্রশংসনীয়। একটা সময় ছিল যখন এই দেশটা ছিল ব্রিটিশ উপনিবেশ। 1957 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে আজকের এই আধুনিক রূপ। পথে যেতে যেতে চোখে পড়ল শহরের মধ্যে থাকা ট্রাফিক সেন্সর, ক্যামেরা এবং স্মার্ট ট্রাফিক লাইট। সত্যি অসাধারণ প্রযুক্তির ব্যবহার। আর 5G ইন্টারনেট ও পেমেন্ট সব কিছুকে আরও আধুনিকতার ছোঁয়া দিয়েছে। মালয়েশিয়া শুধু আধুনিকই নয়, এটি একটি বহুজাতি ধর্মের দেশ। মালয়, চাইনিজ, ভারতীয় সবাই মিলে এখানে তৈরি করেছে এক সমৃদ্ধ সংস্কৃতি। ইসলাম, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের উপাসনালয় চোখে পড়বে এখানে। আর খাবারের বৈচিত্র্যের কথা নাই বললাম, খাবারের স্বর্গরাজ্য এখানে। ওই যে অদূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের গন্তব্য ওই পাহাড়েই। এটা কিন্তু সম্পূর্ণ চুনা পাথরের পাহাড়। কুয়ালালামপুর শহরের এই জ্যাম ঠেলে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম আজকের দিনের প্রথম গন্তব্য বাতু ক্যাফে। আমরা অলমোস্ট আমাদের প্রথম গন্তব্য বাতু ক্যাফে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে, এটা আমাদের এখানে পার্কিং করা হবে সাইডে। এই যে দেখতে পাচ্ছেন বাতু ক্যাফের গেট, এন্ট্রি গেট, এবং এখানে আসার সাথে সাথে এত পরিমাণ ভিড় দেখলাম মানুষের, মনে হচ্ছে মালয়েশিয়ার সব মানুষের মনে হয় এখানে চলে আসছে বাতু ক্যাফ দেখতে। দেখুন গেটে সামনেই যে কি পরিমাণ ভিড়। চমৎকার গেটটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর। তো শুরু যাত্রা। এই মন্দিরের প্রধান আকর্ষণের মধ্যে এটার প্রবেশদ্বার অন্যতম, যা মূলত তামিল হিন্দু স্থাপত্য শৈলীর প্রেরণায় নির্মিত। গেট এবং প্রতিটি জায়গায় হিন্দু দেবদেবীর মূর্তি, অন্যান্য নকশাও করা আছে। এত পরিমাণ ক্রাউডেড, আর এখানে আসা নামার সাথে সাথে বুঝতে পারলাম যে এখানে সবচেয়ে বেশি ইন্ডিয়ানরা আছে। যেখানে দাঁড়াই বা যার সাথে কথা বলি না কেন সব ইন্ডিয়ান, এবং এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন বেশিরভাগই ইন্ডিয়ারা দিয়ে রাখছে। তো মনে হইতেছে যে ইন্ডিয়াতে চলে আসছে আবার এই বাতু ক্যাফে আইসা। তো ওই যে সামনে দেখতে পারতেছেন, প্রবেশ গেট থেকে একটু সামনের দিকে গেলে দেখা মিলবে হিন্দু দেবতা মুরগানের দীর্ঘ 140 ফুট উঁচু মূর্তি, যেটা আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তামিল সম্প্রদায় এই দেবতাকে বিশেষভাবে পূজিত করা হয় এবং যুদ্ধের দেবতা হিসেবেও মানা হয়। কংক্রিট আর স্টিল বারে নির্মিত এই মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছিল 42 মিলিয়ন রুপি। মূর্তিটি সোনালী রঙের জন্য ব্যবহার করা হয়েছে সোনালী রং, যেটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের মুখেই দেখা মিলল এক ঝাঁক কবুতরের। বিভিন্ন দেশ থেকে আসা ফরেনাররা কবুতরগুলোকে খাবার দিচ্ছে। আর একটু সামনে গেলে দেখা মিলবে রঙে বেরঙের সিঁড়ি। পাহাড়ের গুহার মুখে বা দ্বার প্রান্তে উঠতে গেলে পাড়ি দিতে হবে এই 272টি রং বেরঙের সিঁড়ি। 1920 সালে প্রথম কাঠ দিয়ে এই সিঁড়িগুলো তৈরি করা হলেও সেই একই বছরে আবার কংক্রিট দিয়ে এই সিঁড়িগুলো তৈরি করা হয়। সিঁড়ি দিয়ে উপর ওঠার সময় দেখলাম, যেহেতু একটি হিন্দু মন্দির বা হিন্দুদের তীর্থস্থান,
তাই এখানে হাফ প্যান্ট পরে আসা নিষেধ। যারা শর্ট ড্রেস পরে এসেছে তাদের নিচে থেকে ওড়না বা চাদর ভাড়া নিয়ে আসতে হচ্ছে। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে ওঠার পরই দেখা মিলল অনেকগুলো বাদরের। সবাই এখানে বাদরকে ফল খাবার দিচ্ছে, যা অসাধারণ লাগলো দেখে। এবং একটু পরেই দেখা মিলল অনেকে পূজার সামগ্রী নিয়ে উপরে উঠছে এবং অনেকেই পায়ে হেঁটে না উঠে হামাগুড়ি দিয়ে উপরে উঠছে তাদের মানতি বা নিয়তি পূরণের জন্য। এখানে কালারফুল সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এরকম গুহার প্রবেশ মুখটা দেখতে পাচ্ছেন। দেখেন পাথরের গুহা, ভিতরটা কেমন দেখা যাচ্ছে। অনেক, যে 400 বছর আগের, বলে যে 400 না 4000 বছর আগের পুরনো ক্যাভ এটা। আসলে এখানে আসলেই বোঝা যায়, খুবই মারাত্মক, ভয়ানক লাগতেছে। এর মধ্যে কিভাবে মন্দির স্থাপনা করা হয়েছে দেখেন। এই যে মানুষজন আসতেছে পূজা দেওয়ার জন্য, এই যে অনেক কাছে পূজা করে যাচ্ছে। প্রচুর মানুষ তামিলেরা এখানে আসতেছে পূজা দেওয়ার জন্য। এই যে আমাদের আবার নিচের ধাপে নামতে হবে। এখানেও ভিতরে অনেক কিছু কেনাকাটার দোকান আছে। আপনার আগরবাতি, মোমবাতি থেকে শুরু করে পুজো দেওয়ার জিনিসপত্র, সামগ্রী, প্লাস হইতেছে মেলায় বসলে যে আইটেমগুলো পাই আমরা, মেয়েদের, হ্যাঁ, বাচ্চাদের খেলনা, মেয়েদের কানের গলার সেট, তো ওরকম জিনিসগুলো আছে। আর প্লাস আছে হচ্ছে বাতু ক্যাফে, যে স্ট্যাচুটা মুরগান কার্তিকের, ওই স্ট্যাচুর কিছু ছোট ছোট স্ট্যাচুগুলো আছে এখানে, সুভিনিয়র আইটেম, সেগুলো চাইলে আপনারা কিনতে পারবেন। এবং হিন্দু ধর্মাবলীদের আমাদের যারা আছে তাদের বিভিন্ন ভগবানের মূর্তিগুলো আছে, এগুলো। যদিও মূলত এটা তামিল ভাষী হিন্দুদের তীর্থস্থান। প্রায় আজ থেকে 40 কোটি বছর আগে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই গুহা একসময় বসবাস করত তেমুয়ান নামে এক আদিবাসী গোষ্ঠী। ওরা ছিল মালয়েশিয়ার আদিমানব। তবে শেষ কবে যে ওদের দেখা মিলেছিল এটা বলা কিন্তু কঠিন। তবে 19 শতকে টিন খনিতে কাজ করতে আসা চাইনিজরা এই গুহার ইতিহাস কিন্তু বদলে দেয়। সবজি চাষের জন্য সারের প্রয়োজনে চুনা পাথরের এই পাহাড়ের এখানে ওইখানে তারা খুঁজতে থাকে। এইভাবে 1860 সালে বাতু ক্যাফের সন্ধান পেয়ে যায় চাইনিজরা। 1890 সালে ভেল আকৃতির গুহা মুখ আবিষ্কার করেন ভারতীয় এক ব্যবসায়ী। এই ভেল মুরগানের অস্ত্র হওয়ায় এখানে তার নামে মন্দির নির্মাণের কাজ শুরু করেন তিনি। 1892 সালে শেষ হয় মন্দির নির্মাণের কাজ। 272টা কালারফুল সিঁড়ির স্টেপ পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি বাতু ক্যাবের ভেতরে। এবং যদি বাতু ক্যাবের ভেতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন, দেখেন খুবই চমৎকার। এবং মানে এত বছর, হাজার হাজার বছর, কোটি বছর আগে এরকম ন্যাচারালি যে একটা পাহাড় তৈরি হয়েছে বা গুহা, এবং এটাকে পরিপূর্ণতা দিয়েছে একটা মন্দির তৈরির মাধ্যমে। এটা হচ্ছে তামিলরা বা ইন্ডিয়ান যারা আছে ভারতীয়, তারা কিন্তু এখানে মন্দির স্থাপনা করেছে। এখানে আগে একজন ব্যবসায়ী ছিল, যিনি এটাকে মূলত তার হাত ধরেই এখানে পরিচালনা শুরু এটার। তো খুবই চমৎকার একটা জায়গা। আপনারা যারা এই পর্যন্ত ঘুরতে আসেন, বাতু ক্যাফের নিচে দেখলাম যে অনেকেই আসছে, টুরিস্টরা নিচ থেকে ঘুরে চলে যাচ্ছে। এত উঁচা সিঁড়ি দেখে আর উপরে উঠতেছে না। বাট আপনারা কি জানেন, যদি এই গুহার ভিতরে আপনি এই 272টা স্টেপ পাড়ি দিয়ে না আসেন, তাহলে এইখানকার আসার যে ফিলটা বা এই গুহার ভিতরে যে কি সৌন্দর্য, এটা কোনোদিনও আপনারা উপভোগ করতে পারবেন না। অবশ্যই বলবো, অন্তত আসছেন যেহেতু, অন্তত গুহাটা দেখে যাবেন ভিতর থেকে। এটা লাইফের একটা চমৎকার একটা নিদর্শন। যদি না দেখেন তাহলে অপূর্ণতা কিন্তু থেকে যাবে। প্রত্যেকটা গুহার মাঝখান দিয়ে জায়গায় জায়গায় আলো বাতাস বের হওয়ার জন্য ফাঁকা আছে। ওদিক থেকে যখন সূর্য আলোটা পড়ে চমৎকার লাগে, একদম অসাধারণ। তো ওইখানে আরেকটা মন্দির আছে। তো বাতু ক্যাব ঘোরা শেষ করে এখন আমরা আবার রওনা দিচ্ছি আজকের দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য গ্র্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। গ্র্যান্টিং হাইল্যান্ডের দূরত্ব এই বাতু ক্যাব থেকে প্রায় 45 কিলোমিটার। আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো। গ্র্যান্টিং হাইল্যান্ডে কিন্তু আমরা যেখানে যাচ্ছি একদম পাহাড়ের উঁচুতে, আর যাওয়ার সময় একটা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা ফিল অনুভব করছি আমরা, কারণ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 ফুট উচ্চতা অবস্থিত। আর দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে চলে আসলাম মুজির সামনেই, যে বিল্ডিংটা দেখছেন
এটাই গ্র্যান্টিং আইল্যান্ড। স্কাইওয়ে টিকিট কাউন্টারটা এই পাশে। টিকিট নিলাম 19 RM পড়ছে, দেখতে পাচ্ছেন। এখন চেকিংয়ে দিয়ে যাব। জাস্ট এটা নিলাম, ওই যে স্ক্যান করলেই হয়ে যাচ্ছে, আমাদের মেট্রো লাইনের মতন। একে তো প্রথমে টিকিট কাউন্টারের অনেক মানুষের ভিড় ঠেলে তারপর টিকিট নিতে হলো, আর এখানে আসার পর দেখলাম যে কেবল কারে চড়ার জন্য কি পরিমাণ মানুষের লাইন দেখতেই পাচ্ছেন। বাট মানুষ অনেক থাকা সত্ত্বেও এখানে কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, লাইনটা খুব দ্রুত টানতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব কেবল কারে। ঢুকে গেলাম আমরা, আনিব না, অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবো। যে মেঘ সামনে বাবা, দার্জিলিং, পুরো দার্জিলিং, দার্জিলিং এর জায়গায় করছেন, দার্জিলিং ফেল দেখছেন। হাই হাই, আমরা ক্যামেরা ভিডিও অসাধারণ তো ভাই, কিচ্ছু হইতেছে না। দার্জিলিং এইটারে আসলে মেঘ এইটা জায়গায় এটা সুন্দর, এটা জায়গা এটা সুন্দর, আবার দার্জিলিং না না বললো এটাই আর কি। মেঘ, তবে যে পরিমাণ মেঘ ভাই রে ভাই, প্রচুর মেঘ, প্রচুর একদম চারপাশে ঢেকে গেছে। একটা ওই দার্জিলিং এর কেবল কারটা উঠতে গেলে যেরকম একটা ফ্লেভার না, একদম ওইরকম ফ্লেভার আছে। কিন্তু এই জায়গা হইতেছে কেবল কার একটা আমরা অনেকক্ষণ পাইতেছি, দীর্ঘ সময়। না এটার পর আরো 2 স্টপেজ আছে, এরপরে গিয়ে ও তাই নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সামনে কি পরিমাণ কুয়াশা, আর এর মধ্যে দিয়ে কিন্তু কেবল কারে আমরা সামনের দিকে উপরে উঠতেছি। অনেকটা ভূপৃষ্ঠ থেকে প্রায় অনেকটা উপরে এখন বর্তমানে আমরা আছি। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে মেঘের ওই পাশটাতে দেখা যাচ্ছে দুটো বড় বিল্ডিং, কাজ চলতেছে। কি পরিমাণ উপরে এত উঁচা বিল্ডিংগুলো, মেঘে সব কিছু ঢেকে যাচ্ছে। আর এই জায়গাটা জাস্ট সামনের পোর্শনটা আমরা যদি ক্রস করি তাহলে আমরা চলে আসব গ্র্যান্টিং হাইল্যান্ডে, যে জায়গাটাতে আজকে আমাদের আসার কথা এবং আমাদের আজকের দিনের লাস্ট স্টপেজ। খুবই চমৎকার একটা জায়গা। সামনে যতটা আগে যাচ্ছি আর তত বেশি ঠান্ডা বাড়তেছে, ফিল করতেছে আমরা এখানে, কারণ আমাদের এই কেবল কারের ভেতরের সামনের দিক দিয়ে কিন্তু কিছুটা অংশ খোলা আছে, যে দিক দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। বলেছিলাম কিন্তু যে এখানে আসার পর দেখা মিলবে অন্যরকম এক জগৎ, আর এটা হচ্ছে সেটা। এটা হচ্ছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বলতে গেলে, বা পার্ক, খুব চমৎকার। গ্র্যান্টিং হাইল্যান্ডে আমরা কেবল কার থেকে নামার পর এখানে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এখানকার প্রচুর পরিমাণ খাবার দাবারের দোকান, মানে রেস্টুরেন্ট। থাকার জন্য আছে এখানে হোটেল। যারা ঠান্ডা পাহাড়ি পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু গ্র্যান্টিং হাইল্যান্ডে এসে এখানে আপনারা থেকে যেতে পারবেন। এখানে আসলে রেস্টুরেন্টের স্বর্গরাজ্য। আমার লাইফে আমি এত রেস্টুরেন্ট দেখি নাই, সব চায়নাদের আধিপত্য। চাইনিজ রেস্টুরেন্ট দেখেন, সব যা আছে। এটা একটা চমৎকার কনসেপ্টে করা। সব চাইনিজ রেস্টুরেন্ট, ওদের মাছ সাজা রাখছে কেমন। থাকার সাথে সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে এন্টারটেনমেন্টের সব ধরনের সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন। চমৎকার পরিবেশের সাথে পাবেন। এবং আপনাদের আরেকটুই কথা বলতে চাই, এইখানে যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন, ফ্যামিলি সহকারে মেম্বার, তাহলে এখানে রাইড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন। বিভিন্ন ধরনের থাকে না, বাচ্চাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে গেলে আমরা দেখি না বিভিন্ন রাইড থাকে এখানে, সেগুলো আপনারা চাইলে এনজয় করতে পারবেন। এবং এখানে বড়দের জন্য যারা টাকা উড়াতে চান তাদের জন্য রয়েছে একটা বিশাল ক্যাসিনো, আর থাকার জন্য কিন্তু একটা বিশাল হোটেল আছে, যেখানে রুম সংখ্যা প্রায় 6500-এর বেশি। বুঝতেই পারছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট হোটেল এখানে আছে, যেখানে রুম 6500-এরও বেশি। তো কতটা বড় এটা আপনারা আন্দাজ করতেই পারছেন। তো এই সকল বিষয় বা এইগুলোই আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এবং ওই যে এখানকার ওয়েদারটা পুরোই দার্জিলিংয়ে একটা ফিল দিবে। পুরো মালয়েশিয়াতে যখন গরম চলতেছে, এই জায়গাটা আপনারা আসলে ঠান্ডা পেতে পারবেন, ঠান্ডার একটা অন্যরকম আমেজ পেয়ে যাবেন।